তোমার বাবার পাশেই মাকে কবর দেওয়া হবে। চাচাতো ভাইয়েরা এসে মায়ের মৃতদেহ এবং আপুকে নিয়ে গেছে ওদের সাথে। একটু থেমে আবারও বলল, হঠাৎ এমন একটি ঘটনা ঘটায় কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এভাবে কাঁদলে কি আর মাকে ফিরে পাওয়া যাবে নোভা? মানুষকে তো মরতে হয়, তা তো তুমি জানো। তাই বলে এভাবে কেন চলে যাবে? বাবা যাওয়ার আগেও আমরা সবাই সবকিছু টের পেয়েছি, কিন্তু মা, আমাদের তো আর কেউ থাকলো না শ্রাবণ। পুরোপুরি ভাবে এতিম হয়ে গেলাম আমরা। সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পেল না শ্রাবণ। নীরব রইল, শুনতে থাকলো স্ত্রীর কান্না, অনুভব করতে লাগলো তার শরীরের কম্পন। মনে মনে শুধু প্রতিজ্ঞা করল, এটাই তোমার শেষ কান্না নোভা। এরপর আর কখনো তোমার ওই চোখ দিয়ে দুঃখের অশ্রু গড়াতে আমি দিব না। হানিফ শেখ, শান্তা এবং সৌহার্দ্য বাড়ি ফিরে এসেছে অনেক আগেই। হাত মুখ ধুয়ে পরনের পোশাক বদলে ঘর থেকে বেরিয়ে এলেন শান্তা। সবিতার কাছে তাইমকে রেখে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য। পথে ছেলেটা ঘুমিয়ে পড়েছে, তার উপর পেটে কিছুই পড়েনি। বসার ঘরে আসতেই ছোট পুত্রবধূকে সোফায় বসে থাকা অবস্থায় দেখতে পেলেন তিনি। তার পাশেই বসা জাগ্রত তাইম, নিজ দায়িত্বে বাচ্চাটিকে খাবার খাইয়ে দিচ্ছে প্রান্তি। পুত্রবধূর এমন দায়িত্বজ্ঞান দেখে ভেতরে ভেতরে প্রশান্তি অনুভব করলেন শান্তা। শাশুড়িকে দৃষ্টিগোচর হতে হাস্যোজ্জ্বল মুখে প্রান্তি বলে উঠল, বাপুটা অনেক কিউট আর শান্ত। সেই যে বৌভাতে অনুষ্ঠানে দেখেছিলাম, সেই অনুভব আপুর কোলে ঝাঁপিয়ে পড়েছিল। ওপর নিচ মাথা নাড়িয়ে এগিয়ে এসে সোফায় বসেন শান্তা। আফসোসের সুর তুলে বলেন, মেয়ে দুটোর উপর দিয়ে একটার পর একটা দখল যাচ্ছে। আচ্ছা, বড় বৌমার যখন এখন না হয় শ্রাবণ আছে, আমরা আছি, কিন্তু অর্থিকা মেয়েটিকে সামলানোর জন্য তো কেউই নেই। এই অল্প বয়সী বিধবা হলো, শ্বশুরবাড়ির মানুষগুলো আসল রূপ দেখলো, তারপর বাবাকে হারালো, এখন আবার মাও চলে গেল। আমার না খুব কষ্ট হয় ওর জন্য। শাশুড়ির নিকট হতে সবটা শুনে প্রান্তিরও মন ভার হলো। তাইমকে খাওয়ানো শেষ হতে সবিতাকে ডেকে এটো প্লেটটা নিয়ে যেতে বলল। কিছুক্ষণ ভেবে চিনতে বলে উঠল, একটা কথা বলবো মা? বলো। আন্টি মারা গেছে, ওনার দুই বোনের অবস্থা ভালো না। আপনার কথা অনুযায়ী যা বুঝলাম, আপুর বোন তো বর্তমানে একা, বেচারিকে সামলানোর জন্য সত্যি কেউ নেই, তার উপরে ছোট্ট বাচ্চা। আচ্ছা, ওনাকে যদি কিছুদিনের জন্য এখানে রাখা হয় তাহলে কেমন হয়? একটা পরিবার মধ্যে থাকলে শোকটা কাটিয়ে উঠতে সুবিধা হবে, কি বলেন? পুত্রবধূর এহেন প্রস্তাবে চমকায়িত দৃষ্টিতে তার পানে তাকান শান্তা। কিয়ৎক্ষণ নীরব থেকে মাথা নাড়িয়ে বলেন, দারুণ বলেছে তো, আমার মাথায় কেন এটা এলো না? তুমি বাচ্চাটাকে একটু দেখে রাখো, আমি তোমার শ্বশুরমশাইকে জানিয়ে আসি কথাটা। বলেই হনহনিয়ে প্রস্থান করলেন শান্তা। যতই হোক তিনিও তো একজন মা, অন্যের দুঃখে মায়ের মন সর্বদাই কাঁদে। প্রান্তে তাইমের আঙুল ধরে দাঁড়ালো, বলল, চলো ঘরে যাই। তাইম তাকালো এই অপরিচিত রমণীটির পানে, মলিন স্বরে বলল, মায়ের কাছে যাব। তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নিল প্রান্তি। ঘরের দিকে যেতে যেতে বলল, যাবো তো, মায়ের কাছেই যাব। তার আগে আমার সাথে খেলা করো, গল্প করো। কামরুল হাসানের কবরের পাশে সুফিয়াকে কবর দেওয়া হলো। মায়ের লাশ নিয়ে সকলে বাড়ি ত্যাগ করতেই একেবারে নীরব হয়ে গেল অনুভা। চোখের বর্ষণ থেমে গেল তার, হৃদয় হয়ে গেল কঠোর। স্ত্রীকে অপরিচিত মানুষদের কাছে রেখে শাশুড়ির কবরের কাছে গিয়েছিল শ্রাবণ। কবর দেওয়া হতে সকলের সাথে বাড়ি ফিরে এলো সে। সদর দরজার সম্মুখে বড় চাচের সাথে দেখা হতেই তিনি তাকে দেখিয়ে দিলেন অনুভার অবস্থানরত ঘরটি। তাই আর বিলম্ব না করে সেদিকে পা বাড়ালো শ্রাবণ। তখনই তাকে মুখোমুখি হতে হলো সেজ চাচা আতিউরের সঙ্গে।
লোকটি ভ্রুদয় কুঞ্চিত করে বিদ্রূপের সুরে বললেন, আমার সন্দেহ তাহলে ঠিক ছিল। কামরু মরার দিনই তোমাদের দেখা আমি বুঝেছিলাম যে তোমার লগে অনুর সম্পর্ক আছে, কিন্তু তুমি তো লইগেই তো অস্বীকার করেছিলা, অথচ আজই তোমার লইগে অনুর বিয়ে হইল। ভেতরে ভেতরে শ্রাবণ বেশ চিন্তিত এবং ব্যথিত। তবুও ভদ্রলোকের সম্মুখে অধরে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, সম্পর্ক থাকলেই কি সবাইকে ঢাকঢোল পিটিয়ে জানাতে হবে নাকি? তাই বলার প্রয়োজন মনে করিনি। তুমি অনেক চতুর পোলা। তবে আপনাদের মতো অতটাও নই। দেখা তো তোমাদের ভালো পরিবারের পোলা মনে হয়। তাহলে কি দেখে এই মায়ের বিয়ে করলা? কৌতো তাগো সব খবর জানো তো, নাকি সব কিছু গোপন রাখি হের মায় তোমার উপরে মাইয়ারে চাপিয়ে দিয়েছে? ভাইয়ের মেয়ের সুখ বুঝি সহ্য হচ্ছে না আপনার, তাই সংসার ভাঙার জন্য কান পড়া দিতে চলে এসেছেন? এমন একটা কথা যেন মোটেই আশা করেনি লোকটি, তাই সঙ্গে সঙ্গে চুপসে গেলেন তিনি। মুখশ্রীতে নেমে এলো এক ঝাঁক তমিসরা। শ্রাবণ পুনরায় বলল, আমি সব কিছুই জানি। তাদের পরিবারের সাথে কি হয়েছে, আপনারা কি করেছেন সব জানি। সব জেনেই বিয়ে করেছি। আশা করি মনে আর কোনো সন্দেহ নেই। লোকটি দৃষ্টি সরিয়ে নিলেন। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে লোকটিকে পাশ কাটিয়ে চলে এলো শ্রাবণ। অনুভা বিছানায় হাঁটু মুড়ে বসে আছে চুপচাপ। আজ পুরো এলোমেলো লাগছে মেয়েটিকে। ঘরে আসতেই হিজাবটা খুলে চাচি তার মাথার মধ্যিখানে ঠান্ডা তেল লাগিয়ে দিয়েছেন। শ্রাবণ এসে তার সম্মুখে বসল। পরনের আধ খোলা ওড়নাটা ঠিক করে বুকে জড়িয়ে দিয়ে মুখশ্রীতে অসংখ্য চুমু খেলো। নিজে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমরা আজই বাড়ি ফিরবো নোভা। জোরপূর্বক তার বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তার মুখের দিকে তাকালো অনুভা। ভাঙা স্বরে বলল, মা ওখানে একা, আর আমরা চলে যাব। মা কোথায় একা? তোমার মায়ের কবরের পাশে তোমার বাবার কবর। তাহলে মা একা কোথায়? তুমি এভাবে কাঁদলে, কষ্ট পেলে অর্থী আপুকে কে সামলাবে বলো তো? এসে থেকে একবারও আপুর সঙ্গে কথা বলেছ? তাছাড়া তোমার মায়ের আত্মাও তো কষ্ট পাবে। বাবা মায়ের জন্য দোয়া করো নোভা, যাতে ওনারা কবরের আজাব হতে পরিত্রাণ পান, জান্নাতবাসী হন। এতক্ষণ বাদেই বড় বোনের কথা খেয়াল হলো অনুভার। বিছানা থেকে নেমে গেল সে। শ্রাবণ প্রশ্ন ছুড়ল, এই মেয়ে যাচ্ছ কোথায়? আপুর কাছে। বলতে বলতেই দরজা দিয়ে কক্ষ হতে বেরিয়ে এলো অনুভা। শ্রাবণ দেখল তার যাওয়া, কিন্তু বাধা দিল না। এই মুহূর্তে দুই বোন একত্র হওয়া প্রয়োজন। অর্থিকা পাশের ঘরেই, বড় চাচি তার পাশে বসা। অনুভা এসে ভেতরে প্রবেশ করলো। বিছানায় এসে চুপচাপ সেও বসল। তাকালো বড় বোনের নির্জীব মুখপানে। এই কষ্টের মধ্যেও শুকনো হাসলো অর্থিকা। হাত রাখলো ছোট বোনের মাথায়, বলল, প্রিয় মানুষকে হারিয়ে শোক কাটিয়ে উঠতে না পারা আমি আজ আর কাছে না, অথচ কঠোর হৃদয়ের তুই আজ এতটা দুর্বল হয়ে গেলে রে অনু। মাঝে আমাদের কাঁদতে নিষেধ করে গিয়েছে, কষ্ট পাস না। মায়ের জীবনের বাঁচার যতটা ইচ্ছে ছিল, সব ইচ্ছে বাবা মারা যাওয়ার পর সব বাবার সাথে সাথেই মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল রে। মা মুক্তি পেয়েছে, একেবারে বাবার কাছে চলে গিয়েছে। আমাদের কাঁদা যে উচিত নয় অনু, মা তো বাবার কাছে চলে গেল, কিন্তু আমি কবে তন্ময়ের কাছে যাব বলতো? কবে আমার তাইমাম বড় হবে? কবে নিজের দায়িত্ব নিজে নিতে শিখবে? তন্ময় বাবা, তারপর মাও আমার ছেড়ে চলে গেল। আমি ভালো নেই অনু, আর কখনো হয়তো ভালো থাকতেও পারবো না। বাকি সবার মতো তুই অন্তত আমাকে ছেড়ে যাস না। তুই আর তাইম ছাড়া যে আমার আর নিজস্ব কোনো মানুষ রইল না। বোনের সংস্পর্শে এসে যেন ভেতরটা আরো দুর্বল হয়ে পড়ল অনুভার। বুকে জড়িয়ে ধরলো বড় বোনকে। নাক টেনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। বলল, এভাবে বলিস না আপু, তোদের ছেড়ে কোথাও যাব না আমি, কোথাও না। অর্থিকার চোখ দিয়েও অনবরত গড়িয়ে পড়ছে পানি, কিন্তু তার কান্নার কোনো শব্দ নেই। গোটা একটা বছর কাঁদতে কাঁদতে যে সে ক্লান্ত। দুপুরের দিকে অর্থিকা এবং অনুভাকে নিয়ে শেখ বাড়িতে এসে পৌঁছালো শ্রাবণ। বোনের শ্বশুর বাড়িতে থাকার কথা যেন কিছুতেই ভাবতে পারছিল না অর্থিকা। ভেতরে ভেতরে অস্বস্তি তাকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরেছে।
কিন্তু ছোট বোন আর বোন জামাতার বিভিন্ন কথায় শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হলো। তাছাড়া তাই মতো এখানে শেখ বাড়িতেই রয়েছে। খালাকে পেলে তার আর কাউকে প্রয়োজন না হলেও অর্থিকার তো এখন ছেলেকে খুব প্রয়োজন। শ্রাবণদের বাড়িটি ডুপ্লেক্স, তাই বাড়ির কক্ষের সংখ্যাও কম নয়, যার দরুন বেশিরভাগ কক্ষেই খালি পড়ে থাকে। সকালেই সবিতাকে দিয়ে নিচ তলায় একটি ঘর পরিষ্কার করিয়েছেন শান্তা। অনেক দিন ধরে ঘরটি বন্ধ থাকায় ধুলো জমেছে অনেক। ভেতরে প্রবেশ করতে অর্থিকাকে নিজ মেয়ের মতোই সাদরে গ্রহণ করলেন শান্তা। তার জন্য বরাদ্দকৃত ঘরটায় তাকে নিয়ে গেলেন। যাওয়ার আগে অনুভার উদ্দেশ্যে কড়া গলায় বলে গেলেন, চুপচাপ ঘরে গিয়ে গোসল সারবে। সবিতাকে দিয়ে তোমাদের খাবার আমি ঘরেই পাঠিয়ে দিচ্ছি, খেয়ে দিয়ে বিশ্রাম নিবে। কেন অনিয়ম যেন না হয় বলে দিলাম। আর হ্যাঁ, অর্থিকা মায়ের জন্য আমি আছি, তাই বোনের জন্য তোমায় চিন্তা করতে হবে না। শাশুড়ির এমন কঠোর কণ্ঠস্বর হতে নিঃসৃত বাক্য শুনে কিছুটা ঘাবড়ে গেল অনুভা। চুপচাপ উপর নিচ মাথা নাড়িয়ে চলে গেল নিজেদের শোবার ঘরের দিকে। শ্রাবণ বাড়িতে প্রবেশ করে তার আগে চলে গিয়েছিল উপরে। ঘরে এসে হিজাবটা খুলে নিল অনুভা। কাবার থেকে বের করলো পরনের জন্য শাড়ি। বাথরুম থেকে পানির শব্দ আসছে। গোসল করছে শ্রাবণ। কয়েক মিনিট সময় নিয়ে বের হয়ে এলো সে বের হতেই তাকে পাশ কাটিয়ে নীরবে ভেতরে প্রবেশ করলো অনুভা। অর্থিকাও সবে গোসল সেরে বের হয়েছে। শরীরটা তার ভীষণ হালকা লাগছে। তন্ময়ের মৃত্যুর পর আজ প্রথম নিজের গায়ে শাড়ি জড়িয়েছে মেয়েটা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই দেখতে হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো। বিছানায় বসা তাইমের কাছে এগিয়ে গিয়ে হাত রাখলো মাথায়। তাইম তাকালো মায়ের পানে। তোতলানোর শব্দে জিজ্ঞাসা করলো, নানু কোথায়? দুটো শব্দ যেন বুকের ভেতর সূচের মতো গিয়ে বিঁধল অর্থিকার। বলল, নানু নেই, আকাশে তারা হয়ে গেছে নানু। এত ভারী কথা বোধগম্য হলো না তাইমের। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল মায়ের মুখশ্রীতে। খাবারের ট্রে হাতে ভেতরে এলেন শান্তা। অর্থিকাকে দেখে মুচকি হেসে বললেন, মাশাআল্লাহ, তোমরা দু বোনই খুব সুন্দর। সব পোশাকেই দারুণ মানিয়ে যায় তোমাদের। জোরপূর্বক হাসল অর্থিকা। শান্তা পুনরায় বললেন, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই মা। এমন ভয়াবহ সুখ এর আগেও পার করে এসেছো। সবাই তো আর চিরকাল থাকে না। এই যে আমারও তো এক সময় বাবা মা ছিল, ভাই বোনরা ছিল, অথচ আজ বাবা মা এই দুনিয়াতেই নেই। ভাই বোনরা থেকেও না থাকার মতোই। সবাই নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। তাই বলে কি আমি বছরের পর বছর কাটাচ্ছি না? আমার মা যখন মারা যায় তখন আমার ছোট ছেলে আমার পেটে ছিল। সে যাকগে, কান্নাকাটি আর একদম করবে না। আমি তো তোমার মায়েরই মতো, তাই না? ছোট বোনের শাশুড়ি ভেবে কিন্তু একদম পর মনে করবে না আমায়, বুঝলে? উপর নিচ মাথা নাড়ায় অর্থিকা। ভারী কণ্ঠে বলে, শ্রাবণের হাতে অনুকে তুলে দিয়ে তবে ভুল করিনি আমি। কি বলেন আন্টি? মেয়েটা এত সুন্দর একটা পরিবার পেল, আপনার মতো মা পেল, আঙ্কেলের মতো বাবা পেল। কথাটা শুনে চট করে একটা আবদার করে বসলেন শান্তা। তুমিও এখানে থেকে যাও না। ওখানে আর একা একা থেকে কি করবে? তার উপর অফিস করো, সারাদিন তো বাচ্চাটাকে একা থাকতে হবে। এর থেকে এখানে থেকে যাও, বৌমাও খুশি হবে। প্রস্তাবটি পছন্দ হলো না অর্থিকার। কোমল স্বরে বলল, এ হয় না আন্টি, দয়া করে এ কথাটা অনুর সামনে অন্তত বলবেন না। দেখা যাবে এ কথা শোনার পর থেকে আমাকে এখানে রাখার জন্য মেয়েটা উঠে পড়ে লাগবে। কিন্তু আমি তো এমনটা চাই না। টাইম বড় হচ্ছে, তাই ভাবছি ওকে ভালো একটা ডে কেয়ার সেন্টারে ভর্তি করিয়ে দেব। অফিস থেকে ফেরার সময় আবার সঙ্গে করে না হয় নিয়ে আসবো। সত্যি কি হয় না? আপনারা খুবই ভালো মনের মানুষ আন্টি। আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো এত সহজে কথাটা বলতে পারতো না। তাই আপনার জন্য আমার সম্মানটা বড্ড বেড়ে গেল। তবে সত্যি এমনটা হয় না। জীবন থেমে থাকলে তো আর হবে না, বরং অনেক এগিয়ে যেতে হবে। তাই যেভাবে জীবন চলছে চলতে থাকুক।
তাহলে কথা দাও প্রতি সপ্তাহে একবার হলেও ছেলেকে নিয়ে এখানে আসবে। ভদ্র মহিলার এই আবদারটি চেয়েও নাকচ করতে পারল না অর্থিকা। মাথা নাড়িয়ে সায় জানালো। শান্তাও খুশি হয়ে গেলেন। টানা ৮ ঘন্টা হলো অনুভা বাথরুমে গোসল করতে ঢুকেছে, কিন্তু এখনো বের হওয়ার নামই নেই তার। স্ত্রীর চিন্তায় অস্থির হয়ে আছে শ্রাবণ। এই নিয়ে তৃতীয়বারের মতো দরজায় টোকা দিতেই দরজা খুলে বেরিয়ে এলো অনুভা। মুখোমুখি হলো স্বামীর। ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল। সমস্যা কি? টোকা দিচ্ছিলে কেন? শ্রাবণ চিন্তিত স্বরেই বলল, এতক্ষণ লাগবে কেন গোসল সারতে? কত চিন্তা হচ্ছিল জানো? উত্তর দিল না অনুভা। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বারান্দায় গেল। ফিরে এলো মিনিট 2 পরে। সবিতা অনেকক্ষণ আগেই খাবার নিয়ে গিয়েছে। শ্রাবণ ট্রেটা বিছানায় এনে দুজনের খাবারটা ঠিকভাবে রাখলো। অনুভা বিরক্ত হলো কিছুটা, বলল, আমার খুব মাথা ধরেছে, এখন আর খাবো না। তুমি সোফায় যাও না, ওখানকার টেবিলের ওপরে রেখে খাও। স্ত্রীর কথায় বিশেষ পাত্তা দিল না শ্রাবণ। চুপচাপ ভাত মাখাতে লাগলো। ততক্ষণে অনুভা এসে বসেছে বিছানার এক পাশে। তখনই শ্রাবণ তার মুখের সামনে এক লোকমা তুলে ধরে বলল, না খেয়ে কোনো শোয়া নেই, আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ মুখ খোলো, চিবাও আর গিলে ফেলো, বাড়িতে কোনো কথা নয়। তার পানে চোখ রাঙিয়ে তাকালো অনুভা, কিন্তু বিশেষ কোনো কাজ হলো না। প্রথম লোকমাটা মুখের ভেতরে ঠুসিয়ে দিল শ্রাবণ, তাই বাধ্য হয়েই খেতে লাগলো সে। খাওয়ার পর্ব শেষ হতে এটো প্লেট ট্রেতে তুলে নিচে চলে গেল শ্রাবণ। আর বিলম্ব না করে বিছানায় গুছিয়ে শুয়ে পড়ল অনুভা। মাথাটা বড্ড ভার লাগছে তার। কান্নাকাটির ফলে শরীরটাও বেশ দুর্বল। শরীর হতে বের হচ্ছে উত্তপ্ততা, হয়তো জ্বর আসতে পারে। রোজকার রুটিন মাফিক আজও বিকেলে হানিফ শেখ বের হয়েছেন বাহিরে। সন্ধে হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু এখনও ওনার ফেরার কোনো নামগন্ধই নেই। সবিতাকে নিয়ে রোজকার মতো নাস্তা তৈরি করলেন শান্তা। অনুভা সেই যে দুপুরে ঘরে প্রবেশ করেছে, তারপর আর নিচে নামেনি। অর্তিকাকে ডেকে ড্রয়িংয়ে নিয়ে এলেন তিনি। সেন্টার টেবিলের ওপর রাখলেন বাহারি নাস্তা। সৌহার্দ্য এবং প্রান্তীয় উপস্থিত হয়েছে সেখানে। খেতে খেতেই ছোটোখাটো একটা গল্পের আসর বসে গেল সেখানে। বড় পুত্র এবং পুত্রবধূর জন্য আলাদাভাবে ট্রেতে নাস্তা দিয়ে সবিতাকে বললেন তাদের ঘরে দিয়ে আসতে। তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো শ্রাবণ। পুত্রকে দেখতেই এগিয়ে গিয়ে শান্তা বলে উঠলেন, এই তো মিহু এসে গেছে। তা বৌমা কোথায়? দুপুরের পর বেশি ঘুমালে তো শরীর খারাপ করবে। শ্রাবণ চিন্তিত মুখে উত্তর দিল, ঘুমের মধ্যেই ওর জ্বর এসেছে মা, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, পানিপট্টি দেওয়ার পরেও কিছুতেই জ্বর কমছে না, কি করি বলো তো মা? সে কি কথা, জ্বর এসেছে আর তুই আমায় এখন জানাচ্ছিস? কথাটা কর্ণগোচর হতেই বসা থেকে উঠে এলো অর্থিকা। উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেয়েটা অতিরিক্ত চিন্তা করলে কিংবা সামান্য আঘাত পেলেই খুব জ্বর আসে। ওষুধ খাইয়েছ? না, অনেক ডাকলাম কিন্তু উঠতেই চাইছে না। আমায় একটু নিয়ে চলো না ওর কাছে। মাথা নাড়িয়ে আবারও নিজেদের ঘরের দিকে পা বাড়ালো শ্রাবণ। তার পিছু পিছু অর্থিকা আর শান্তাও গেল। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে অনুভা। জ্বরে ঠোঁটগুলো তার তর করে কাঁপছে। অর্থিকা এসে ছোট বোনের শিওরে বসল, হাত রাখলো কপালে এবং গলায়। শান্তা ছেলের উদ্দেশ্যে বললেন, মাথায় পানি ঢালতে হবে, তুই নিচে যা, আমরা ওর মাথায় পানি ঢালছি। অসহায় মুখ করে শ্রাবণ তাকালো মায়ের পানে, কিন্তু শান্তার চোখ রাঙানি দেখতেই চুপচাপ চলে গেল কক্ষের বাহিরে। সময়ের সঙ্গে সঙ্গে রাত যেন গভীর থেকে গভীরতর হচ্ছে। মাঝরাতে গিয়ে জ্বর নেমে গেল অনুভার। শরীর ঘেমে নিয়ে একাকার। ঘুমটাও চট করে ভেঙে গেল। বিরক্তির সহিত আড়মোড়া ভেঙে শরীরের কাঁথাটা ফেলে দিয়ে পাশ ফিরতেই ড্রিম লাইটের আলোতে দৃষ্টিগোচর হলো অর্ধশোয়া শ্রাবণকে। কপালে হাত রেখে চোখ বন্ধ করে আছে সে। ঘুমিয়ে নাকি জেগে আছে বোঝা যাচ্ছে না তা। রাতের খাবারের সময় তো হতেই শান্তা চলে গিয়েছিল নিচে।
ইচ্ছে থাকলেও অর্থিকা আর বেশিক্ষণ বসে থাকতে পারেনি। স্ত্রীর জন্য শ্রাবণের মধ্যে ছটফটানি দেখে ভেতরে ভেতরে প্রসন্ন হয়ে সেও চলে গেছে। এতটুকু জ্বরের শরীরটাই দুর্বল হয়ে গেছে অনুভার। সময় নিয়ে শোয়া থেকে উঠে বসল সে, হাত রাখলো স্বামীর চুলের ভাঁজে, মিহিস্বরে ডাকলো, শ্রাবণ, এই শ্রাবণ, ঠিক করে শুয়ে ঘুমাও।